নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুবই ভালোই আছেন এবং সুস্থ আছেন। আচ্ছা, কিসমত মানে ভাগ্য। সবাই বলে তা নাকি আমরা নিয়েই জন্মেছি। তাই অনেককেই বলতে শোনা যায় বহু পরিশ্রম করেও সে নাকি কোনো কোনো বিষয়ে সফলতা পাচ্ছে না, কারণ তার ভাগ্যে অর্থাৎ কিসমতে নাকি তা লেখা নেই। আবার যখন কেউ সহজেই কোনো কিছু পায়, তখন সে বলে তার ভাগ্যেই নাকি লেখা ছিল, তাই সে সেটা পেয়েছে। জানি না বাবু, এই তর্কের কোনো শেষ আছে কিনা। কিন্তু আমাদের গল্পের ক্ষেত্রে ঘটনাটা একটু অন্যরকম। আচ্ছা, আমাদের কিসমত অর্থাৎ ভাগ্য যদি আমাদের ভবিষ্যতের এমন কোনো কঠিন সত্যকে আমাদের সামনে সময়ের আগে এনে উপস্থিত করে, কি সেটাও কি সম্ভব? কি মনে হয় আপনাদের? তাহলে চলুন আজকের গল্পটা আপনাদের শোনাই। গল্পের মেন ব্যক্তি কিভাবে তার কিসমত বা ভাগ্যের সঙ্গে দেখা পেল, তা নিয়েই আজকের গল্প। লোট ভাই সুরেশ শয্যাগত হয়ে পড়েছে। অসুখটা ব্লাড প্রেশার। সুখেন্দুর সঙ্গে পরামর্শ করতে গিয়েছি। সে আমার বন্ধু ও বিখ্যাত ডাক্তার। সুখেন্দুর দেখা পেলাম তার ডিসপেন্সারিতে। সে মন দিয়ে সুরেশের রোগের সব লক্ষণ শুনে বললে, ভয়ের কোনো কারণ নেই, আজ ব্যবস্থাপত্র লিখে দিচ্ছি, কাল সকালে গিয়ে নিজে দেখে আসবো রুগী কেমন আছে। সে কাগজ কলম নিয়ে ব্যবস্থাপত্র লিখবার উদ্যোগ করছে। এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করলে এক অদ্ভুত মূর্তি। আগন্তুক নারী, কিন্তু এমন তার চেহারা দেখলেই শিউরে উঠতে হয়। প্রথমেই নজরে পড়ে তার দেহের শীর্ণতা ও দীর্ঘতা। সে এত রোগা যে তার হাড় কয়খানা কেবল চামড়া দিয়ে ঢাকা আছে বললেই হয়। আর অধিকাংশ পুরুষের চেয়ে সে মাথায় উঁচু। তার বয়সও আন্দাজ করা সহজ নয়। 30ও হতে পারে, 50ও। কিন্তু তার বেশভূষা আধুনিক নারীর মতো নয়। তারপরেই আমার দৃষ্টি আকর্ষণ করলো তার ভয়াবহ গায়ের রং। তা হচ্ছে একেবারেই মৃতদেহের মতো, পাণ্ডুর এবং রক্তহীন। অন্তত 2 দিনের বাসি মরার দেহের রং হয় এমনই ধারায়। আমি 2 দিনের বাসি মরা কখনো দেখিনি, তবু কেন জানি না এই কথাই মনে হলো। সুখেন্দ্রও মুখে চোখে ফুটে উঠল বিস্ময়ের ভাব। নারী অতি ক্ষীণ ও অস্পষ্ট স্বরে বললে, আমি ডাক্তার বসুর কাছে এসেছি। সুখেন্দু বললে, আমারই ওই নাম, বসুন। আপনার কি কোনো অসুখ করেছে? নারী বসল না, দাঁড়িয়ে দাঁড়িয়েই বললে, আগে হ্যাঁ, অসুখ কি? তাই জানবার জন্যই তো আপনার কাছে এসেছি। স্বর ক্ষীণ হলেও তার মধ্যে পাওয়া গেল যেন ব্যঙ্গের আভাস। সুখেন্দু উঠে দাঁড়িয়ে হাত দিয়ে একটা দরজা ঠেলে পাশের ঘরে ঢুকতে ঢুকতে বললে, বেশ, আমার সঙ্গে আসুন। নারীও তার পিছন পিছনে চলল এবং পাশের ঘরে প্রবেশ করবার আগে হঠাৎ আমার দিকে একটা দৃষ্টি নিক্ষেপ করল। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আমি দেখলুম দুটো মাছের চোখ, সম্পূর্ণ ভাবহীন দুটো মরা মাছের চোখ। খানিকক্ষণ পরে ডাক্তার ও রোগিণী দুজনেই পাশের ঘর থেকে ফিরে এলো। সুখেন্দু টেবিলের ধারে বসে কলম হাতে নিয়ে শুধোলে, আপনার নাম? আমোদিনী দেবী।
ব্যবস্থাপত্র লিখে দিয়ে সুখেন্দু বললে, দুটো ওষুধ লিখে দিলুম, ব্যবহার করে কেমন থাকবেন জানাবেন। দর্শনীয় টাকা টেবিলের ওপর রেখে ব্যবস্থাপত্র নিয়ে রোগিণী দরজার দিকে অগ্রসর হল। কিন্তু বাইরে যাওয়ার আগে আর একবার হঠাৎ ফিরে আমার দিকে তাকিয়ে গেল। আবার দেখলুম সম্পূর্ণ সেই দুটো মরা মাছের মতো চোখ। মনের অস্বস্তি মনেই চেপে সুকিন্তুকে জিজ্ঞাসা করলুম, ওর কি অসুখ হয়েছে? অ্যানিমিয়া, বিষম অ্যানিমিয়া। ও বেঁচে আছে কেমন করে বুঝতে পারলুম না। বাড়ির দিকে ফিরছি, গাড়ির ভিতরে বসেই দেখতে পেলুম রাস্তার ফুটপাতের উপর দাঁড়িয়ে আমার বাড়ির বৈঠকখানার জানালার দিকে তাকিয়ে আছে একটা নারী মূর্তি। যেমন রোগা তেমনই ঢ্যাঙা তার চেহারা। গাড়ির শব্দে চমকে ফিরে চকিতে একবার চেয়ে দেখে মূর্তিটা হন হন করে চলে গেল। তাকে দূর থেকে চিনতে পারলুম না বটে, কিন্তু কেন জানি না আমার মনে পড়ল সুখেন্দুর ডিসপেন্সারি সেই অদ্ভুত রোগিণীর কথা। আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমার বাড়ির বৈঠকখানার দিকে তাকিয়ে মূর্তিটা কি দেখবার চেষ্টা করছিল। গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকতেই সেটা বুঝতে দেরি লাগলো না। বৈঠকখানার ভেতরে বাড়ির সব লোক এসে জড়ো হয়েছে। সকলেই হায় হায় করছে। নিশ্চয়ই ঘটেছে একটা কোনো অঘটন। ভিড় সরিয়ে ভিতরে ঢুকল। একখানা ইজি চেয়ারের উপর চিত হয়ে পড়ে আছে আমার ছোট ভাই সুরেশের চৈতন্যহীন দেহ। তার দুই হাত বিস্ফারিত, আড়ষ্ট চক্ষু নিবদ্ধ হয়ে আছে রাস্তার ধারের জানলার দিকে, এবং তার মধ্যে ফুটে আছে এক প্রচন্ড আতঙ্কের ভাব। কিন্তু কেন? জানলার ভিতর দিয়ে পথের ওপর কি বা কাকে দেখে সুরেশ এতটা ভয় পেয়েছিল? তৎক্ষণাৎ ডাক্তার ডেকে আনা হল, কিন্তু সব দেখে শুনে বললে, আর কোনো আশা নেই। রোগীর হঠাৎ মৃত্যু হয়েছে অত্যধিক রক্তের চাপে। মৃতদেহ নিয়ে এসেছি নিমতলার শ্মশান ঘাটে। দাউ দাউ করে জ্বলে উঠেছে চিতার আগুন। বড় নিষ্ঠুর ওই চিতা। মানুষ যাদের ভালোবাসে তাদেরই গ্রাস করা তার ধর্ম। সংসারে আপন বলতে ছিল কেবল আমার এই ভাইটি, সেও আমাকে ফেলে চলে গেল। দুনিয়ায় আজ আমি একা। চিতার কাছে উবু হয়ে বসে গালে হাত দিয়ে এইসব কথা ভাবছি। আচম্বিতে মুখ তুলে আমার দুই চক্ষু হয়ে উঠল সচকিত। খানিক তফাতে একদল কৌতূহলী লোকের মাঝখানে স্থিরভাবে দাঁড়িয়ে আছে এক সুদীর্ঘ কঙ্কালসার নারী মূর্তি। সেই রোগিণী, মরা মাছের মতো দুটো নিষ্পলক ড্যাবড্যাবে চোখে সে তাকিয়েছিল আমার দিকে। আমার সর্বাঙ্গের ভিতর দিয়ে খেলে গেল যেন উত্তপ্ত বিদ্যুৎ প্রবাহ। কিন্তু এক লাফে দাঁড়িয়ে উঠেই দেখি সেখান থেকে অদৃশ্য হয়েছে সেই রহস্যময় নারী মূর্তি। কেটে গিয়েছে প্রায় 1 বৎসর। মানুষ একেবারে একলা থাকতে পারে না। একটি স্প্যানিয়াল কুকুর পুষেছে। সে আমার অষ্টপ্রহরীর সঙ্গী। নাম তার রোভার। তাকে আমি ভালোবাসি। সে মানুষ হলেও তাকে আমি আরো বেশি ভালোবাসতে পারতুম না। সেদিন বিকেলে গড়ের মাঠে বেড়াতে গিয়ে কার্জন পার্কের একখানা বেঞ্চির ওপর বসে বিশ্রাম করছিল। রোভার আপন মনে খেলা করে বেড়াচ্ছিল ঘাস জমির এখানে ওখানে। তারপর সে ছুটতে ছুটতে চলে গেল আমার পিছন দিককার একটা ঝোপের ওপাশে। মিনিট খানেক পরেই সে ক্রুদ্ধ স্বরে ঘেউ ঘেউ গর্জন করে উঠল, এবং পর মুহূর্তেই শুনলাম তার আর্ত চিৎকার। তাড়াতাড়ি উঠে ঝোপের ওধারে ছুটে গেল। প্রথমটা রোভারকে দেখতে পেলুম না। তার বদলে দেখলুম একটা নারী মূর্তি মাটির উপরে হুমড়ি খেয়ে পড়ে কি যেন লক্ষ্য করছে।
আমার পদশব্দে চমকে উঠে ফিরে দেখেই সে সোজা হয়ে উঠে দাঁড়ালো এবং হন্তদন্তের মতো দ্রুত প্রদে চলে গেল সেখান থেকে। কিন্তু দেখা মাত্রই তাকে চিনলুম। সে সেই দীর্ঘ কৃশ ও পাণ্ডুরোগিনী, দুই চোখ যার মরা মাছের মতো বিস্ফারিত ও ভাবহীন। সে যেখানে হুমড়ি খেয়েছিল সেখানে আড়ষ্ট হয়ে মুখ থুবড়ে পড়ে আছে রোভারের দেহ। দৌড়ে গিয়ে তার গায়ে হাত দিয়ে বুঝলুম সে আর বেঁচে নেই। আমার বলবান, স্বাস্থ্যবান ও সুবৃহৎ কুকুর আচম্বিতে মারা পড়ল কেমন করে? হঠাৎ খিলখিল করে শুকনো হাসি শুনে মুখ তুলে দেখি খানিক তফাতে দাঁড়িয়ে আছে সেই বীভৎস রোগিণী। ক্ষীণ অথচ ক্ষণক্ষণে গলায় সে বলে উঠল, আসবো, আবার আমাদের দেখা হবে। নিদারুণ ক্রোধে আচ্ছন্ন হয়ে আমার সর্বাঙ্গ যেন জ্বলে গেল। দুই হস্ত মুষ্টিবদ্ধ করে মারমুখো হয়ে আমি বেগে ছুটে গেলুম তার দিকে, কিন্তু তাকে ধরতে পারলুম না। আশ্চর্য ক্ষিপ্র গতিতে সে চলে গেল আমার নাগালের বাইরে এবং তারপর হারিয়ে গেল চৌরঙ্গী সচল জনতারণ্যে। কলকাতা ছেড়ে পালিয়ে এসেছে। আজ 3 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি ভারতের বিভিন্ন জায়গা। সেই শরীরী অমঙ্গল এখনো আমাকে দেখা দেয়নি, কিন্তু আমার মন বলে এখনো সে আছে আমার পিছনে পিছনে। শেষবারের মতো আবার তার চরম দেখা পাবো যে কোনো দিন, যে কোনো মুহূর্তে। সে কি আমার নিয়তি?